সবচেয়ে বেশি অবদান যাদের থাকে সেরকমই দুজন বিশেষজ্ঞ শিক্ষককে আমরা আজকে এখানে আনতে পেরেছি। আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই ভূগোল বিষয়ে আলোচনার জন্য এবং তোমাদের যে ডাউট ক্লিয়ারিং সেশন সেখানে আলোচনার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি, আমার বাঁ দিকে বসে আছেন আমার অগ্রজ প্রতিম তথা শিবগঞ্জ গুজারপুর বিশালক্ষী হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভূগোল বিষয়ের দীর্ঘদিনের পরীক্ষক, অত্যন্ত গুণী শিক্ষক এবং অত্যন্ত ভালো মানুষ, ছাত্রদরদী মানুষ, আমাদের প্রিয়, আমি দাদা বলি, আমার প্রিয় সঞ্জীব দা, মাননীয় শ্রী সঞ্জীব মান্না মহাশয় আছেন আমার বাঁ দিকে। আর একদম ডান দিকে পেয়ে গেছি, সত্যি আমার ডান দিকে, আমার ডান দিকে আছেন সঞ্জীব দা, সঞ্জীব মান্না মহাশয়। আমার বাঁ দিকে আছেন শ্যামপুর হাই স্কুলের অন্যতম শিক্ষক, ভূগোলের দীর্ঘদিনের পরীক্ষক এবং অত্যন্ত গুণী শিক্ষক, মাননীয় শ্রী গৌতম সামন্ত মহাশয়। গৌতম বাবুকে, আমাদের প্রিয় সঞ্জীব বাবুকে আমাদের কম্বন দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শেষ হয়তো সময় থাকবে না, প্রথমেই কৃতজ্ঞতা জানাই, তারা তাদের মূল্যবান সময় বার করে নিয়ে আজকে আমাদের ছাত্রছাত্রীদের জন্য তারা এসেছেন এবং ছাত্রছাত্রীদের অবহিত করবেন, ভূগোল বিষয়ে তাদের ভীতি দূর করবেন এবং কিভাবে আশাতীত সাফল্য লাভ করা যায় ভূগোলে সেই সংক্রান্ত খুঁটিনাটি আলোচনা করবেন। তাদেরকে আমরা শুরুতেই স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই সেশনটা আমরা এভাবে সাজাবো, প্রথমে আমাদের বিশেষজ্ঞ শিক্ষকরা তারা এই বিষয়ের উপর বলবেন ৮ ঘন্টা ৩৫ মিনিটের মতো। শেষ ১৫ মিনিট আমরা তোমাদের কাছে চলে যাব, তোমাদের যা কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমরা করবে এবং তারা তাদের উত্তর দেবে। শুরুতেই আমরা আশা রাখবো আজকে এখান থেকে যাওয়ার পর আমরা যেন এই ভরপুর আত্মবিশ্বাস নিয়ে বাড়ি যেতে পারি যে ভূগোল বিষয়টা আমাদের বেশ কিছুটা ভীতি অন্তত দূর হয়েছে, আমরা অনেক চাপমুক্তভাবে আমাদের ভূগোলের পরীক্ষায় আমরা মাধ্যমিকে অবতীর্ণ হতে পারবো। একদম শুরু করব সঞ্জীব বাবুকে দিয়ে। ভূগোলে বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো একটু যত্নশীল হওয়া প্রয়োজন, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলে, তার দীর্ঘদিনের খাতা দেখার অভিজ্ঞতা কি বলে, আমাদের ছাত্রছাত্রীরা ভূগোলে কোন জায়গাগুলো ছোটোখাটো ভুলভ্রান্তি করে ফেলেন, কোন কোন বিষয়ে একটু বেশি সচেতনতা, একটু বেশি যত্নের প্রয়োজন, সঞ্জীববাবু সেই সম্পর্কে আলোকপাত করবেন। প্রথমেই স্বাগত জানাবো যারা এখানে উপস্থিত মাধ্যমিক পরীক্ষার্থী, বিভিন্ন স্কুল থেকে এসেছ, এবং আমি ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানের উদ্যোক্তা যারা আছেন তাদেরকে, কারণ মাধ্যমিক পরীক্ষার্থীদের এইরকম একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য। আমরাও একদিন সময়ের সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই জায়গায় এসেছি, তখন কিন্তু এইরকম এত একটা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা ছিল না। আমাদেরও অনেক কোশ্চেন থাকতো, অনেক উকিঝুঁকি দিত, সমস্যার সমাধানের পথ খুঁজতাম, কিন্তু সদুত্তর পেতাম না। একটা অতৃপ্ত ভাব থেকেই ছিল। আজকে সেই জায়গাটা পূরণ হতে চলেছে এবং আমরাও যারা উপস্থিত হয়েছে তাদের জন্য আমাদের যে কিছু নির্দেশ, সেটা যদি তাদের কোনো উপকারে আসে আমরা নিজেদেরকে ধন্য বলে ভাবব। তো প্রথমেই ভূগোল সাবজেক্ট, আমাদের যিনি সঞ্চালক আছেন নববাবু বলেছেন যে 7টা সাবজেক্টের মধ্যে ভূগোল সাবজেক্টে যেন সরস্বতীর একটা উজাড় করে দেন। সত্যিই তাই। আমি আমার ক্লাসের ছেলেমেয়েদের বলি যে ভূগোল সাবজেক্ট তোদের 7টা সাবজেক্টের ওপরে থাকবে, তাদের উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু মিলেও যায়। দেখা যায় আমার স্কুলের এক বছর মানে 23 সালে যে মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, একজন ছাত্রী 666 পেয়েছিল মাধ্যমিকে, কিন্তু ভূগোলে তার হাইস্ট নাম্বার ছিল 99, 100 পায়নি কোনো কারণে।
যাই হোক, এইভাবে দেখা যায় যে ভূগোল সাবজেক্টটা অত্যন্ত স্কোরিং নম্বর পাওয়ার ক্ষেত্রে এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করে। তো সেই দিক থেকে আজকে আমি কিছু গাইডলাইন দিতে চাই, সেটা যদি তোমরা প্রত্যেকেই ফলো করো, আশা করছি তোমাদের যে টার্গেট তার থেকে আরো ভালো করবে। প্রথমে ভূগোলের কোশ্চেনে পরিষ্কারভাবে লেখা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা, নির্ভুল বানান এবং প্রশ্ন অনুসারে উত্তর নম্বরের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। এইগুলো যারা করবে না তাদের ক্ষেত্রে নম্বর কমে যেতে পারে। কাজে প্রত্যেকেই ভূগোল পরীক্ষা দেওয়ার আগে এই মানসিকতা তোমাদের রাখতে হবে। কোশ্চেন পাওয়ার পর 15 মিনিট সময় দেওয়া হয়। প্রথমে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে এবং প্রশ্ন বাছাই করতে হবে। তো বাছাই করার সময় অনেক ছেলে মেয়ে দেখি যে 15 মিনিটে ঠিকমতো কোশ্চেন বাছাই করতে পারে না, উত্তর লিখতে শুরু করে বা উত্তর লেখার একটা মানসিকতা নেয়। কিন্তু সেটা নয়, আগে কোশ্চেন চুজ করতে হবে। কোশ্চেন চুজ করার পর নির্ধারিত সময়ে যেমন কোশ্চেনের সিকোয়েন্স থাকে সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং প্রেজেন্টেশনের দিকে গুরুত্ব দিতে হবে। অনেক ছেলে মেয়ে দেখা যায় শর্ট কোশ্চেন বাদ দিয়ে এসএকিউ কিংবা শর্ট নোট কিংবা রচনাধর্মী কোশ্চেনের অ্যান্সার লিখতে শুরু করে। সেক্ষেত্রে না করে কোশ্চেনের যেমন সিকোয়েন্স থাকবে সেইভাবেই কোশ্চেন অ্যান্সার শুরু করতে হবে। তাহলে কি করতে হবে না, শর্ট কোশ্চেনের অ্যান্সার প্রথম শুরু করতে হবে। কারণ ভূগোলের শর্ট কোশ্চেন তোমরা প্রত্যেকেই জানো 36 নাম্বার শর্ট কোশ্চেন থাকে, এমসিকিউ 14 নাম্বার, শূন্যস্থান পূরণ 6 নাম্বার, সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ 6 নাম্বার, দু এক কথায় উত্তর 6 নাম্বার এবং বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল বা ম্যাচিং থাকে 4 নাম্বার। মোট 36 নাম্বার শর্ট কোশ্চেন এবং তার সঙ্গে যদি আমরা ম্যাপ পয়েন্টিংকে ওই জায়গায় ধরে নিই তাহলে 46 নাম্বারের শর্ট টাইপ কোশ্চেনগুলো প্রথমেই করার চেষ্টা করতে হবে। এবং এই সময় টাইমের একটা ব্যাপার থাকে, প্রত্যেকে মনে রাখতে হবে 90 নাম্বারের পরীক্ষা থাকে 3 ঘন্টা 180 মিনিট, সুতরাং 1 নম্বরের জন্য 2 মিনিট করে সময় থাকে। এক্ষেত্রে শর্ট কোশ্চেন যে 36 প্লাস ম্যাপ পয়েন্টিং 10, এইটাকে যদি তোমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে ম্যানেজ করো তাহলে অন্যান্য কোশ্চেনের অ্যান্সার করা সুবিধা হবে এবং টু দি পয়েন্ট অ্যান্সার করে নির্দিষ্ট সময়ে উত্তর কমপ্লিট করা সম্ভব হবে। তো এই শর্ট কোশ্চেনের অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের এইরকম ভাব দেখা যায়, খাতা দেখতে গিয়ে দেখেছি যে শর্ট ফর্ম পূর্ণ বাক্যে উত্তর না করে শর্ট ফর্মে উত্তর লিখে চলে যায়। অর্থাৎ এমসিকিউ কিংবা শূন্যস্থান পূরণ কিংবা শুদ্ধ অশুদ্ধ পূর্ণ বাক্যে অ্যান্সার করতে হবে। অনেকের মধ্যে শোনা যায় এইগুলো পূর্ণ বাক্যে করতে গিয়ে আমাদের অন্য জায়গায় সময় সংক্ষেপ হতে পারে বা সময় বাঁচানো হয়, কিন্তু এটা করলে হবে না। 3 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ পূর্ণ বাক্যে শর্ট কোশ্চেনে অ্যান্সারটা করতে হবে এবং উত্তরের নিচে অবশ্যই হাইলাইট করতে হবে, আন্ডারলাইন করতে হবে। যেমন নির্দেশ থাকবে সেই রকম করতে হবে। 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে শর্ট কোশ্চেন এবং ম্যাপ পয়েন্টিং কমপ্লিট করতে হবে। শর্ট কোশ্চেনের যেন সিকোয়েন্স থাকে, সঠিক উত্তর নির্বাচন বা এমসিকিউ 14টা থাকে, তার মধ্যে 10টা করলাম, তারপরে শূন্যস্থান পূরণ 6টা করতে হবে, 4টে করলাম, আবার এমসিকিউ 2টো অ্যান্সার করলাম। এইভাবে কিন্তু করলে হবে না। যদি কোনো কারণে এমসিকিউ 14টা করার ক্ষেত্রে 2-1টা অসুবিধা হয়, অবশ্যই তার জন্য বাক্যটাকে তুলে রেখে উত্তরের জায়গাটা ফাঁকা রেখে দিতে হবে। কোনো একটা সময় এসে বা মনে পড়লে সেই জায়গাটা পূরণ করতে হবে। অর্থাৎ উত্তর লেখার ক্ষেত্রে যেন একটা ধারাবাহিকতা বজায় থাকে। আর একটা জিনিস হচ্ছে, তাহলে 45 থেকে 1 ঘন্টার মধ্যে শর্ট কোশ্চেন, ম্যাপ পয়েন্টিং
করতে হবে। ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপারটা আমি পরে বলছি কিভাবে ম্যাপ পয়েন্টিং প্রেজেন্টেশন করবে। এবার হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। আমি 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে 6টা কোশ্চেন করতে হবে। আমরা যদি ওইখান থেকে 45 মিনিট 1 ঘন্টার মধ্যে শর্ট কোশ্চেন কমপ্লিট করে দিতে পারি, তাহলে এদিকে বাকি 44 নম্বর রয়ে গেল, সেটা কিন্তু প্রত্যেক নম্বরের জন্য 3 মিনিট করে সময় থাকবে। সুতরাং 2 নম্বরের কোশ্চেন অবশ্যই 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা যেন মাথায় থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় 3 নম্বরের কোশ্চেন 2 নম্বরে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু 2 নম্বরের মতোই লিখতে হবে। এবং 2 নম্বরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছবি একটা দেওয়ার প্রভিশন থাকে, কিন্তু যে দিতে পারবে, যার সময় ওই 3 মিনিটের মধ্যে হয়ে যাবে, তবেই ছবি দেওয়া যাবে, না ছবির জন্য কোনোভাবেই নম্বর কাটা যাবে না। সুতরাং 2 নম্বরের কোশ্চেনগুলো 2 নম্বরের মতোই টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে, যা নির্দেশ থাকবে সেইভাবেই। যদি আমি এক্সাম্পল দিই, বারখান কাকে বলে, তাহলে সংজ্ঞাটা দিতে হবে, উদাহরণ দিতে হবে, বৈশিষ্ট্য দিতে হবে। সংজ্ঞাটা দেয়া হলো, উদাহরণ দেয়া হলো, বৈশিষ্ট্য দুটো দেয়া হলো, এবং ছবি যদি কেউ ওই সময়ের মধ্যে দিতে পারো, নাহলে ছবির জন্য কোনো নম্বর কাটা যাবে না। এইভাবে 2 নম্বরের কোশ্চেনগুলো পরপর লিখে যেতে হবে। এবং 2 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনো একটা কোশ্চেন যদি তোমাদের ডাউট হয়, তাহলে অবশ্যই তার জন্য যে পরিমিত জায়গা, সেই জায়গা রেখে পরে 3 নম্বরের কোশ্চেন অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আমি পরের ক্ষেত্রে আমি গৌতম বাবুকে বলবো 3 নম্বরের কোশ্চেনগুলো ধরুন কিভাবে কি লিখবে, আপনি একটু বলে দেন। ধন্যবাদ স্যার। আমি শুরু করার আগে সংক্ষেপে 2-1টি কথা বলি। আজকের এই প্রস্তুতি শিবিরে মাধ্যমিক পরীক্ষা 2025 আমাকে কিছু বলার ভূগোল বিষয়ে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যেখানে এই প্রস্তুতি শিবিরটা হচ্ছে, সম্মাননীয় তনুরঞ্জন মাইতি মহাশয়কে, অনুষ্ঠানের সঞ্চালক যিনি রয়েছেন প্রভাত প্রতিম বাংলার শিক্ষক নবকুমার সাঁতরা মহাশয়কে, এবং এটা লাইভ চলছে, ফলে পেছনে মানে ক্যামেরার পেছনে যারা রয়েছেন, কম্পনদা, বিরাজ ভাই, প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ। আর তোমরা যারা বিভিন্ন স্কুল থেকে এসেছো, মাধ্যমিক পরীক্ষার্থী 2025, তোমাদের প্রত্যেককে আমার অনেক শুভেচ্ছা এবং স্নেহাশিস। সেই সঙ্গে যারা ক্যামেরার পেছনে বাড়িতে বসে দেখছো তোমরা, তোমাদের প্রত্যেককেও আমার শুভেচ্ছা এবং স্নেহাশিস। স্যার অনেক কিছুই বলেছেন, আমি 2-1টা স্যার অ্যাড করি। তো এমসিকিউগুলো তোমরা কখনোই সিরিয়ালি পরপর লিখবে, ধরো 1.1.1, 2, 3, 4 এইভাবেই লিখবে। মার্জিনটা দেবে, তোমাদের দাগ নাম্বার দেবে মার্জিনের বাইরে। আমি অনেকক্ষণ ধরে এখানে ওই পেছনে বসে শুনছিলাম, এর আগে কমন যে বিষয়গুলো, মার্জিন দেওয়া, কিভাবে লিখবে, এগুলো সব সাবজেক্টের ক্ষেত্রে সাধারণ একটি বিষয়। তো যেগুলো আমার কানে আসেনি আমি সেগুলোই বলবো, কারণ সময় খুবই কম। এইবার ধরো কোনো একটা এমসিকিউ তোমরা পারলে না, আমার ব্যক্তিগত মত বলে যে তোমরা তার জায়গাটা ওখানেই রেখে যাও, কোয়েশ্চেনে তোমরা বড় করে তোমাদের মতো করে একটু মার্ক করে রাখো, যাতে ওটা শেষ মুহূর্তে ছেড়ে না যায়, তোমরা শেষে ওটা আবার লিখবে। আর এরপরে যে আমাদের 2 নম্বরের কোশ্চেন, 2-এর দাগের যে দাগ নাম্বারের যে কোয়েশ্চেনগুলো আছে, স্যার বললেন শুদ্ধ অশুদ্ধ, আমাদের শূন্যস্থান পূরণ, তারপরে ধরো এসে কিউ যেগুলো আছে, এক্ষেত্রে স্যার পূর্ণবাক্যে লিখতে বলছেন, আমারও একমত, তোমরা সেটাই করো। তবে এখানে তোমরা কিন্তু একটা করে অপশান পাবে, শুদ্ধ অশুদ্ধে একটা অপশান পাচ্ছ, শূন্যস্থানে একটা অপশান পাচ্ছ, মানে অল্টারনেটিভ কোয়েশ্চেন পাচ্ছ, আর এসে কিউতে 2টো পাচ্ছ। 8টা থাকে, 6টা লিখতে হয়। তোমরা এগুলো, এই বিষয়ে তোমরা একেবারেই অবগত। আমি বলবো সবগুলোই লিখতে, সবগুলোই তোমরা লেখো। কেন লিখবে সেটা আর বোধহয় ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা নেই, অলরেডি 4টে বিষয় তোমাদের হয়ে গেছে, আমি আর ব্যাখ্যা করছি না। আর যারা লাইভ দেখছে অনুষ্ঠানটা, তাদের জন্য এটা জরুরি, কারণ আমার কাছে যতদূর রিপোর্ট আছে, এখানে তোমরা যারা এসেছো প্রত্যেকে প্রথম সারির 10 জন, অনেকেই 600 বা তার বেশি নাম্বার পাওয়া শিক্ষার্থী তোমরা এখানে রয়েছো। আমি সবাইকে বলবো যে সবগুলোই লেখো, এমন কিছু সময় বেশি লাগছে না। এরপরে স্যার
তিন নম্বরের তিনের দাগের কোয়েশ্চেন, অর্থাৎ বিভাগ ওইটা গ, স্যার সবটাই বলেছেন। আমি এখানে একটু বলি যে এখানে প্রশ্ন বাছাইকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি উদাহরণ দিয়েই তোমাদের সামনে উপস্থাপন করব বিষয়টা। ধরো 2 নম্বরের স্যার খুব সুন্দর বলেছেন, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। তো এক্ষেত্রে বেশিরভাগ কিন্তু সংজ্ঞাই পড়ে। কয়াল কি, ঘূর্ণবাদ কাকে বলে, মানে এই ধরনের, অ্যালবেডো কাকে বলে, এই ধরনের কোয়েশ্চেনগুলো বেশি পড়ে। সংজ্ঞাটা কিন্তু লেখার পর উদাহরণটা মিস করবে না তোমরা, এটা অবশ্যই লিখবে। বৈশিষ্ট্য অবশ্যই লিখবে, কিন্তু আমার খাতা দেখার অভিজ্ঞতা বা আমাদের যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ধরো আমি একদম আমাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন থেকেই তোমাদের বলছি 2, তাহলে সংজ্ঞা 1.5 আর উদাহরণ 1, এই হাফ, তাহলে 2। তাহলে তোমরা উদাহরণ জাম্প করে বৈশিষ্ট্য লিখলে তাহলে কিন্তু তোমার হাফটা গেল, কারণ ওখানে বলাই আছে পরিষ্কার। তাহলে উদাহরণটা মনে করে অবশ্যই লেখো তোমরা, প্রয়োজনে বৈশিষ্ট্যের পরে দিয়ে দাও, মিস করে গেছো, কাটাকাটিটা একদমই করবে না, এটা কিন্তু লিখবে। আর প্রশ্ন বাছাইকরণ, যেটা স্যার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলেছেন, আমি বলবো, আমি উদাহরণ দিয়ে বলছি তোমাদের। যেমন ধরো তোমাদের বললো কয়াল বলতে কি বোঝো, সেই সঙ্গে দিল কোন কোন নদীর মিলিত প্রবাহ মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি করেছে। তোমরা কোনটা লিখবে? দুটোই তোমরা পারবে। ভূগোলে তো স্যার প্রথমে আমাদের বলেই দিয়েছেন সঞ্চালক মহাশয় যে মা সরস্বতীর বোধহয় উনি এমনভাবে খুব সুন্দর উপস্থাপন করেছেন, অতিরিক্ত কিছু আশীর্বাদ তোমাদের উপর আছে ভূগোল বিষয়ে। ইতিহাসের ভীতিটা বোধহয় ভূগোলে নেই, তোমাদের কারোরই নেই, যারা লাইভ দেখছে তাদেরও নেই। তো তাহলে তোমরা কোনটা লিখবে? যদি আমার সাজেশন চাও, আমি বলবো অথবাটাতে চলে যাওয়া। ধরো কোন কোন নদীর মিলিত প্রবাহ মিলিত হয়ে গঙ্গা নদীর উৎপত্তি করেছে। কারণ তোমরা নিজেরাই ভেবে দেখো, এখানে তোমাদের সময়টাও বেঁচে যাচ্ছে, বেশি লেখার কোনো জায়গা নেই, শুধু 2টো নদীর নাম লিখলেই হয়ে গেল। পূর্ণবাক্যে লিখো, পূর্ণবাক্য না করলেও নাম্বার পাবে তোমরা, তবে লিখবে অবশ্যই পূর্ণবাক্যে। এরকম আরও 2-1টা উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা সোজা হয়ে যাবে। আমি উত্তরে যাচ্ছি না, জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি যে বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও, সেই সঙ্গে ধরো একটা প্রশ্ন দিল ভারতের 2টি জলবিভাজিকার নাম লেখো। তাহলে তোমরা নিজেরাই দেখো, তোমরা তো 15 মিনিট পাচ্ছ, ওই অথবার কোয়েশ্চেনটা লেখা আমার মনে হয় ভালো হবে। কারণ জলবিভাজিকা লিখতে গিয়ে অনেক সময় কি হয়, আমাদের আমরা দেখি যে অ্যান্সারের কিওয়ার্ডটা না থাকলে কিন্তু অনেক সময় ডেফিনেশনেও নাম্বার কাটা যায়। সংজ্ঞা মানে একটা কংক্রিট জিনিস, এটা মাথায় রাখতে হবে। সংজ্ঞা মানে একটা কংক্রিট জিনিস। দেখা গেল তোমরা সংজ্ঞা লিখতে গিয়ে ওই সংজ্ঞার একটা গুরুত্বপূর্ণ শব্দ মিস হয়ে গেল, সেক্ষেত্রে এক্সামিনারের হাতে কিন্তু তুমি তোমার নাম্বারটাকে তুলে দিলে, সেই জায়গাটা তোমরা রাখবে না। তাহলে প্রশ্ন বাছাইকরণ স্যার যেটা বললেন বা তুললেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর তোমাদের তো 15 মিনিট সময় দেওয়া হচ্ছে, যেটা আমাদের সময় একেবারেই ছিল না। আমাদের ওই 3 ঘন্টা 15 মিনিট, এবং মাস্টারমশাইরা বলতেন যে তোমাদের ওই খাতা বাঁধার সময়টাও ওর মধ্যে, তোমাদেরও আছে, সবই ওর মধ্যে। তোমাদের মার্জিন টানার বিষয়টা তোমাদের 3 ঘন্টার মধ্যেই টানতে হয়, তো আমাদের ওই 3 ঘন্টাই সব। তো এটা একটা বিষয়। আবার দেখো মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, অথবা ভারতের একটি কৃষিভিত্তিক শিল্প এবং একটি বনজ ভিত্তিক শিল্প বা খনিজ ভিত্তিক শিল্প, যে কোনো একটা লেখো। তাহলে এই রকম কোয়েশ্চেন কিন্তু তোমরা বিভাগ গ 3-এর দাগে পাবে, প্রতিটার জন্য একটা করে অল্টারনেটিভ পাচ্ছ। তাহলে এই প্রশ্ন বাছাইকরণ ওই 15 মিনিট তোমরা গুরুত্বপূর্ণ সহকারে করবে। সবাই সমান, ভালো বা খারাপ কেউ নয়। আমার মতে, আমি যেটা বিশ্বাস করি, আমরা পড়াতে পারি না তাই ছাত্ররা পিছিয়ে পড়ে, এটা ব্যক্তিগতভাবে আমি মানি। আমার ছাত্রটি খারাপ বা আমার ছাত্রীটি খারাপ মানে আমি তার কাছে পৌঁছাতে পারিনি, আমি মানি। আমি জানি না, ভিন্ন মত কেউ পছন্দ করতেই পারে। তো যাই হোক, তাহলে ওই 15 মিনিট যেটা বলার জন্য এই এই বাক্যগুলো বললাম, তোমরা কিন্তু কোনো রকম পেছন ফিরে তাকানো, একটা কোয়েশ্চেন কঠিন পেয়ে গেছো, শর্ট কোয়েশ্চেন দেখবে এবারেই তোমাদের ওই পেরিরিকাস, যেটা উত্তর অনেক স্কুলেই পড়েছে, তোমাদের অনেকেই অজানা ছিল বিষয়টা, যে ওই পেরিজি জোয়ার এরকম কিছু প্রশ্নটা একটা ছিল।
প্রশ্নটা এই মুহূর্তে মনে পড়ছে না, উত্তরটা মনে আছে। তা প্রথমেই একদম প্রথম কোয়েশ্চেনটাই ওটা ছিল টেস্টে, তাহলে প্রথমেই একটা বাউন্সার বল তোমার দিকে ধেয়ে এলো, ব্যাস তুমি ঘাবড়ে গেলে। তুমি তখন কি করবে? আমাদের যেটা দেখা যায় সাইকোলজি, তুমি পেছন ঘুরছো, তুমি সামনের জনকে খোঁচাখুচি করছো, এইগুলো করবে না। তুমি ওটা মার্কিং করো, পরের কোয়েশ্চেন সিলেক্ট করতে থাকো। 15 মিনিট তোমাকে কিন্তু ওই আজে বাজে কাজগুলো করার জন্য দেওয়া হয়নি। তাহলে প্রশ্ন বাছাইকরণ 15 মিনিটে খুব সুন্দর করে করে ফেলো। এবার স্যার একটু 3 নম্বরগুলো বলি। আচ্ছা, এবার 3 নম্বরের বাছাইকরণ, এখানে তোমাদের লিখতে হয় কটা? 4টে। তোমাদের 3 নাম্বার করে থাকে, 4 3 12 তোমাদের লিখতে হবে। এখানেও তোমরা আমাদের ভূগোলে যেটা প্রতিটি প্রশ্নের জন্য একটি করে বিকল্প প্রশ্ন পাচ্ছ, এখানে ওই বাছাইকরণটা খুব সন্তর্পণে তোমরা করবে। আমি কিন্তু তোমাদের অ্যাসিওর করব, তোমরা কিন্তু এখানেও সব প্রশ্নগুলোই কমন পাবে, সব প্রশ্নই কমন পাবে। তাহলে এখানে দেখবে 2 নাম্বারে যেমন সংজ্ঞা বেশি পড়ে, এখানে কিন্তু পার্থক্য বেশি পড়ে। তোমরা ওই 4টের মধ্যে বিগত বছরের প্রশ্নপত্রগুলো তোমরা সবই করে নিয়েছো, এখন তো বিভিন্ন ধরনের টেস্ট পেপার সমাধান করছো, দেখবে তোমরা 4টের মধ্যে 3টেই তোমরা পার্থক্য পেতে পারো বা পাবে। আমার সাজেশন ওই পার্থক্যতে চলে যাও, তোমরা পার্থক্য লেখো, বিকল্প প্রশ্নে যেও না। আমার সাজেশন তোমরা লিখতেই পারো, তোমাদের যদি অন্য প্রশ্নটা খুব সুন্দরভাবে তৈরি আগে থেকে থাকে তোমরা লিখতেই পারো। আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো তোমাদের একটা প্রশ্ন দিল যে গাঙ্গেয় সমভূমিতে অত্যাধিক জনঘনত্ব কেন বা ঘন জনবসতি কেন। এর সঙ্গে বিকল্প দিল ভারতের না, ধরো এর সঙ্গে বিকল্প কিছু দিল যে আঞ্চলিক ভূগোলেরই কোনো একটা প্রশ্ন দিল, একটা পার্থক্য দিল যে ধরো আমাদের ওই অগ্রণী কেন, দুটো একই ধরনের হয়ে গেল। আমি বলছি ধরো ওই উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো, ধরো দিল। তাহলে পার্থক্যে চলে যাওয়াটা কিন্তু আমার মতে ভালো, কারণ 3 নাম্বার তোমরা আমাদের যেটা গাইডলাইন থাকে, আমি খুলেই বলছি, তোমরা 3টে পার্থক্য লিখলেই কিন্তু 3 নাম্বার পাবে, সেটাই বলা থাকে 1 + 1 + 1, 3টে পার্থক্য। তবে আমি এখানে বলবো তোমাদের পার্থক্যতে তোমরা একটা এক্সট্রা লিখে দাও, আমার মত। স্যার তো সময় বলে দিয়েছেন যে তোমরা শর্ট কোয়েশ্চেন থেকে অনেকটা সময় বাঁচাচ্ছ, ওখান থেকে অনেকটা সময় বেঁচে যাচ্ছে, তাহলে ওগুলো এখানে কাজে লাগাও, একটা পার্থক্য তোমরা এক্সট্রা লিখে দাও। তোমরা প্রশ্ন করতে পারো স্যার কেন, আমাদের যেহেতু 3টেই 3 নাম্বার হয়ে যাবে আমরা কেন লিখবো। অনেক সময় কি হয়, তোমরা ধরো এখানে একটা পরিবেশে বসে আছো, পরীক্ষার হলে কিন্তু আলাদা বিদ্যালয় অনেকগুলো পরীক্ষা আগে দিয়ে থাকলেও ওই ক্লাসরুমটা 4 দিনের চেনা হয়ে গেলেও ভূগোলের দিনটা কিন্তু হয়তো অন্যরকম হয়ে গেল। খুব গুরুগম্ভীর একজন মাস্টারমশাই যিনি ইনভিজিলেশনে রয়েছেন, ঘাড় ঘোরাতে দিচ্ছেন না, মানে অন্যরকম পরিবেশ হতেই পারে, সেটা কিন্তু তোমরাও জানো না, আমরাও কেউই জানে না, উনি জানেন। তো ওইখানে দেখা গেল তোমাদের ওই এনভায়রনমেন্টে তোমরা একটা পার্থক্য রিপিট করে ফেললে, তাহলে কিন্তু নাম্বারটা কমে যাবে। আমি উদাহরণ দিয়ে বলি, একটু ব্যাখ্যা করি যে ধরো সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য লিখছো, তাহলে সেখানে তোমরা প্রথমে সংজ্ঞা সাধারণত লিখে থাকো যে আপেক্ষিক তাপের পার্থক্যের কারণে দিনের বেলায় কি হয় না, সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু যায় বা প্রবাহিত হয় তাকে আমরা কি বলি, সমুদ্রবায়ু বলি। স্থলবায়ুর ক্ষেত্রে উল্টোটা লিখবে, আমি আর বললাম না, এটা তো পড়ানোর ক্লাস নয়, তো উল্টোটা লিখবে। তাহলে তোমরা আবার 2 নম্বর পার্থক্যে লিখলে প্রবাহের দিক, তোমরা সেখানে লিখলে যে সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাচ্ছে বায়ুটা। দেখো ভালো করে ভেবে দেখো, তুমি কিন্তু সংজ্ঞাতে কথাটি বলেছো, তাহলে কিন্তু রিপিট হলো। তুমি মেপে 3টে লিখলে, তাহলে কিন্তু তুমি তোমার ওই 3 নাম্বারটা মাস্টারমশাইয়ের হাতে তুলে দিলে, যিনি খাতার মূল্যায়ন করবে ওনার হাতে তুলো। একটা সুযোগ তুমি রাখলে নাম্বার কাটার, তোমরা সবাই এখানে স্কোর করবে, সবাই আমার মতে তোমাদের সেই উজ্জ্বল মুখে আমি দেখতেই পাচ্ছি তোমরা 100 ছোঁয়ার ক্ষমতা রাখো। যারা লাইভ দেখছে তারা এই কটা দিনে যদি ঠিকঠাকভাবে চলে তারাও হয়তো একটা ভালো স্কোর করবে। তাহলে আমরা কোনো মতেই মূল্যায়নকারীর কাছে বা যিনি এক্সামিনার ওনার হাতে নিজেদের নাম্বারটা তুলে দেব না, এটা এর আগেও আমি শুনছিলাম, আমি কমন কথা আর বলবো না এটা। তাহলে তোমরা কিন্তু এটা রিপিট করবে না, সেই জন্য একটা বেশি লেখো, তুমি গতিবেগ লেখো, ঠিক আছে। তো
তুমি সেটা উষ্ণ না আর্দ্র সেটা লেখো, এইগুলো তোমরা লিখতে থাকো। আর একটা কথা আমি এখানে বলবো, পারলে তোমরা পার্থক্যে ছবি দিতে পারো, ছবি দিতে পারো। তো সেটা কিন্তু তোমরা এই কাউন্টিংয়ের বাইরে রাখবে, হিসাবের বাইরেই রাখবে। 3টে পার্থক্য, একটা ছবি, 4টে হয়ে গেল। অথবা 4টে পার্থক্য লিখেছো, একটা ছবি। আর কখনোই কিন্তু অতিরিক্ত লিখতে যেও না, এটা প্রশ্নপত্রের প্রথমে বলা থাকে। তোমরা একটু বিগত বছরের প্রশ্নপত্রগুলো পড়ে নেবে, ওখানে কিন্তু বলা থাকে যে সংক্ষিপ্ত এবং টু দা পয়েন্ট উত্তর করতে বলে তোমাদের। তাহলে অতিরিক্ত আমি দেখেছি মূল্যায়ন করতে গিয়ে যে 3 নম্বরের পার্থক্যে দেখা গেল 6টা পার্থক্য লিখেছে, 5টা পার্থক্য লিখেছে। এতগুলো তো দরকার নেই। তুমি যত বেশি লিখবে তত বেশি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি যতটা চাওয়া হচ্ছে ততটাই দেব। তাহলে এটা গেল 2 এবং 3 নম্বরের এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা অবশ্যই দেখবে। অ্যান্সারের কিওয়ার্ড কখনোই মিস করবে না, সেটা 2 হোক 3 হোক, আমরা 5-এ যাব, ঠিক আছে? খুব ভালো আলোচনা এগোচ্ছে। প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে অসাধারণ মূল্যায়ন করেছেন, পরেও আবার আলোচনায় আমরা আসব। সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা। শীতকালের বিকেলটা মানে দুপুরের কাছে অনেক সময় আত্মসমর্পণ করে দেয়, টাইমটা এত দ্রুত এগিয়ে যায়। তারা আমি সঞ্জীব বাবু আছেন, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আগে সেরে নেব যে ভূগোলের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাপ পয়েন্টিং কিভাবে করব, কটা করব, ম্যাপের কাগজটা কোথায় বাঁধবো, কিভাবে বাঁধবো, এটা একটু আগে ভালো করে আমরা জেনে নিই। এ বিষয়ে আমি দুজন বিশেষজ্ঞেরই মতামত প্রার্থনা করব। আমি প্রথমেই বলেছিলাম যে শর্ট কোশ্চেন এবং ম্যাপ পয়েন্টিং করে নিয়ে স্কোরটা আমাদের এগিয়ে নিতে হবে, এবং সেটা 46 নম্বরের স্কোর। এবার আমাদের সঞ্চালক মহাশয় নবাবু ঠিকই বলেছেন, আমার মনের কথাই বলে দিয়েছেন যে ম্যাপটা কিভাবে আমরা প্রেজেন্ট করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যাপে যে 10টা ম্যাপ পয়েন্টিং থাকে, ছেলে মেয়েরা সেই ম্যাপ পয়েন্টিংগুলো তাদের রিটিনের সঙ্গে তুলে নেয়, ওটা করা যাবে না। আমার মতে ম্যাপ পয়েন্টিং যেভাবে নির্দেশ থাকবে সেইভাবে সেই জায়গাটার অবস্থান দেখিয়ে ওই জায়গাতেই নামটা লিখতে হবে, ঠিক আছে? এবার নামটা লেখার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা ওরা মানে পার্টিকুলার জায়গাটা অমিট করে দেয়। যেমন ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, তাহলে এই ম্যাপ পয়েন্টিংটা দেখাতে হলে যে জায়গাটা আমি কান্দালা, যে জায়গাটা আমি দেখাবো সেই জায়গাটা দেখিয়ে দিয়ে ওই দাগ নম্বর দিয়ে ওখানে লিখবো ভারতের একটি শুল্কমুক্ত বন্দর ব্যাকেটে কান্দালা। এই কান্দালা যদি না লেখা যায় তাহলে কিন্তু হাফ নম্বর পরীক্ষক কেটেও নিতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবং অনেকে ইন্ডেক্স করার একটা চিন্তা ভাবনা রাখে, ইন্ডেক্স না করলেও চলবে, ইন্ডেক্স করতে গিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই। আবার অনেকে কি করে, ম্যাপের যে দাগ নম্বর থাকে সেই লোকেশনটা বসিয়ে দিয়ে শুধু দাগ নম্বরটাই দিয়ে দেয়, কিন্তু কোনো যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু ওখানে নোট করে না বা লেখে না, সেক্ষেত্রেও কিন্তু একটা ড্রব্যাক থেকে যাচ্ছে। সুতরাং ওইখানে দাগ নম্বর দিয়ে যে পয়েন্টটা বলেছে সেই পয়েন্টের একটা সিম্বল, সেটা পাহাড় হোক কিংবা পর্বত হোক কিংবা কোনো শহর হোক, কিংবা যেটা ভারতের শুল্কমুক্ত বন্দর কান্দালা বললাম, সেটা একটা সিম্বল বসিয়ে দিয়ে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর ব্যাকেটে কান্দালা লিখতে হবে। এইভাবে 10টা ম্যাপ পয়েন্টিং কমপ্লিট করতে হবে। তাহলে ইন্ডেক্স না করলেও চলবে, যেখানে পয়েন্টিং করা হলো সেইখানে সিম্বল বসিয়ে সেই নামটা দিয়ে যদি ওর ইনার মিনিং কোনো থাকে, যেমন ভারতের একটি অন্তর্বাহিনী নদী, তাহলে লুনি অবশ্যই লিখতে হবে ব্যাকেটে। পূর্ব ভারতের একটি পেট্রোসান শিল্পকেন্দ্র, অবশ্যই ব্যাকেটে হলদিয়া লিখতে হবে। তাহলে এইগুলো কিন্তু অমিট করে গেলে হাফ নম্বর করে কমে গেলে অনেকটাই স্কোর কমে যাবে। এবার ম্যাপ পয়েন্টিংয়ের যে ম্যাপের কাগজটা কোথায় ট্যাগ করতে হবে, প্রথম পাতার ভেতরে দিলে সেফ জায়গায় থাকবে। প্রথম পাতার ভেতরে দিয়ে ভালো করে দেখে নিতে হবে ঠিক বাঁধা হয়েছে কিনা, কারণ যদি প্রথমে দেওয়া হয় তাহলে সেটা ছিঁড়ে যেতে পারে, কিংবা লাস্টে দেওয়া হলে সেটাও ছিঁড়ে যেতে পারে। সুতরাং ওই ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপারটা সেফ জায়গায় রাখতে হবে। তাহলে শর্ট কোশ্চেন, ম্যাপ পয়েন্টিং এইগুলো
স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। হ্যাঁ স্যার সবটাই বলে দিয়েছেন একদম, যেগুলো উনি বলেছেন তোমরা একদম সেগুলো করবে। কারণ তোমাদের কিন্তু প্রথমেই বলা থাকে প্রশ্নপত্রে, তোমরা ওইখানে বসে বসে ওই প্রশ্নটা আর পড়ার দরকার নেই, ম্যাপ দেখবে করতে থাকবে। যেটা বলা থাকে, কি বলা থাকে, যে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ, আমি একটু ভলিউমটা বাড়ালাম এই জায়গায়, এই দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যার যেটা বলছিলেন এক্ষুনি, উপযুক্ত প্রতীক, তাহলে প্রতীক তোমাদের দিতেই হচ্ছে এবং সেটা উপযুক্ত। যদিও আমরা তোমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে তোমরা এসেছো এখানে, তোমাদের ভূগোলের মাস্টারমশাইরা সবটাই প্রায় বলে দিয়েছেন যে উপযুক্ত সেরকম কিছু প্রতীক আমাদের বোধহয় নেই। যেমন তোমরা মরুভূমি দেখাচ্ছ, তোমরা জায়গাটা ডট ডট করে প্রথমে জায়গাটাকে বাউন্ডারি দিয়ে ঘিরে নিলে, তারপর ডট ডট করে দেখাতে পারো। কালারিং স্যার কেউ করতে পারে, যদি ডট ডট দিয়ে ইয়েলো কালার করে দিতে পারে যদি সময় পাও, তবে জরুরি নয়। হ্যাঁ সে পেন্সিলেও শেড দিতে পারো, তবে জরুরি নয়। কিন্তু উপযুক্ত প্রতীকটা তোমরা দেবে, ওখানে বলা থাকে। এবং প্রশ্নপত্রে যেটি থাকবে সেটা তো তোমাদের লিখতেই হচ্ছে দাগ নাম্বার দিয়ে। ধরো আমি বললাম, আমি উদাহরণ দিই একটু, আরো সুবিধা হবে বিষয়টা তোমাদের বুঝতে। যে ম্যাপ পয়েন্টিং থাকে 6 দাগের প্রশ্ন, ওটা তোমাদের কি থাকলো, ধরো 6 দাগের 4, ভারতের শুল্কমুক্ত বন্দর। তোমরা তাহলে যে জায়গাটায় শুল্কমুক্ত বন্দর সেটা প্রথমে করলে। এইবার তোমাদের ওইখানেই তোমরা লিখবে 6.4 দিয়ে, তোমরা ওখানেই লেখো, একটু পাশে লিখতে পারো অ্যারো দিয়ে, যে ভারতের শুল্কমুক্ত বন্দর। এবার উইদিন ব্র্যাকেট তোমরা লিখে দাও কান্ডালা। এটা কিন্তু তোমাদের লিখতে হবে। ওই যে উপযুক্ত প্রতীক নাম সহ বলতে আমাদের যে গাইডলাইনটা দেওয়া থাকে, তোমাকে ওই নামটাও কিন্তু তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। তুমি যদি ওই ভারতের শুল্কমুক্ত বন্দর লিখেই বেরিয়ে গেলে, তাহলে তোমার কিন্তু হাফ মাইনাস হয়ে গেল। ঠিক একই রকম আর একটা বিষয় তোমাদেরই প্রশ্ন থাকে, এটা যে স্যার যদি পড়ে, যেমন ধরো পড়েছে 6 দাগের 5, তোমাদের বললো যে উত্তর ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তাহলে তোমরা প্রথমে ওই জায়গাটা করে দিলে, ম্যাপ পয়েন্টিংটা করলে, একটা সিম্বল দিলে, দিয়ে তোমাদের কিন্তু ওখানে 6 দাগের 5 বলে লিখতে হবে ভারতের গম উৎপাদক অঞ্চল, যেটা প্রশ্নপত্রে আছে তোমরা লিখলে। উইদিন ব্র্যাকেট তোমরা লিখে দেবে পাশে যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। তুমি যেটা অংশটা দেখাচ্ছ প্রধান গম উৎপাদক অঞ্চল, সিমিলারলি তোমরা চা, কফি, ধান যেটা পড়বে সেটা তোমরা অবশ্যই ওখানে লিখে দেবে। আর ম্যাপ পুরো, শুধু ম্যাপ না, পুরো খাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ম্যাপটাও। আর স্যার বলেছেন যে প্রথম পাতার পর, এটা একদম তোমাদের এটা একদম প্রচলিত কোয়েশ্চেন। তোমরা যিনি ইনভিজিলেটর আছে, তোমরা বারবার প্রশ্ন করো তাকে যে ম্যাপটা কোথায় বাঁধবো। তোমরা প্রথম যে পাতাটা, যার পেছন দিকটা তোমরা কিছু লিখছো না, ওর পরেই ম্যাপ, অর্থাৎ তোমাদের যাত্রাটা শুরু হলো ম্যাপ দিয়ে। এরপরে শর্ট কোয়েশ্চেন থাকছে। আমরা একদম আলোচনার শেষ পর্বে চলে এসেছি। বড় প্রশ্ন নিয়ে 2-4 কথা জেনে নেব দুজন বিশেষজ্ঞের কাছ থেকে। প্রথমেই সঞ্জীব বাবুর কাছ থেকে। তোমরা প্রত্যেকেই জানো যে 5 দাগের প্রাকৃতিক থেকে 2টো 5 নম্বরের কোশ্চেন করতে হয়, 4টে দেওয়া থাকে। আর আঞ্চলিক থেকে 4টে দেওয়া থাকে, 5 নম্বরে 2টো কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো প্রাকৃতিকের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে বসে আছো, তাদের কয়েকটা বলি যেটা তোমাদের করার মধ্যে আছে। যেমন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। পড়লো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তোমরা করেছো, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিল, হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এক্ষেত্রে অনেক ছেলে মেয়ে দেখি যে গ্রাবরেখা বলে একটা ভূমিরূপ আছে, সেটাও ওর মধ্যে ইনক্লুড করে দেয়, কিন্তু ওইটা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, কিন্তু হিমবাহ জলধারার সঞ্চয় কার্যের ফলে নয়। যদি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলে, তখন অ্যাজ এ হোল সব নিয়ে করতে পারে, হিমবাহ থাকবে, আগামুখ থাকবে, এসকার থাকবে।
বোল্ডার ক্লে থাকবে, ড্রামলিন থাকবে, এর মধ্যে যে কোনো তিনটে দিতে পারো। কিন্তু যদি হিমবাহ জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ বলে, তখন কিন্তু গ্রাবরেখা বাদ দিয়ে বাকি তিনটে ড্রামলিন, বোল্ডার ক্লে, এস্কার, কেম সোপান, বহিবিধৌত সমভূমি, এইগুলোর মধ্য থেকে। সুতরাং তোমরা যদি এই ভুলটা করে থাকো যে গ্রাবরেখা এবং বাকি দুটো ভূমিরূপ দিয়ে তিনটে মিলিয়ে দিয়ে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্য লিখে দিলাম, সাপোর্টিং ছবি দিলাম, তাহলে ওখানে কিন্তু তোমাদের 1.5 নম্বরের মতো কেটে নিতে পারে। কাজে প্রাকৃতিকের কোশ্চেনগুলো আরও ইম্পর্টেন্ট আছে, যেমন বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের যে কোনো দুটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। আবার সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। তাহলে শুধু যদি বলে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, এখানে ছবি বলল না, কিন্তু সাপোর্টিং ছবি যদি মগ্নচড়ার ছবি দেওয়া যায়, যদি শৈবাল সাগরের ছবি দেওয়া যায়, তাহলে দেওয়া যেতে পারে। এবং এক্ষেত্রে 5 নম্বর যদি থাকে, তাহলে অবশ্যই 5টা পয়েন্ট দিতে হবে। কিছু যদি না বলা থাকে, যদি 3টে বা 4টে ভূমিরূপের উল্লেখ না থাকে, অবশ্যই 5টা ভূমিরূপ ব্যাখ্যা করতে হবে। তখন ওইখানে আমাদের খাতা দেখতে গিয়ে যে ইনস্ট্রাকশন দেয় যে 5টা পয়েন্টের উপর 5 নম্বর আমাদের দিতে হবে, সেক্ষেত্রে 3টে পয়েন্ট দিলে হবে না, এবং উদাহরণ সহ ওই প্রভাবটা ব্যাখ্যা করতে হবে। এবার আসি আঞ্চলিক। আঞ্চলিকের ছবির কথা বলা থাকে না। যেমন ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে বৈশিষ্ট্যগত তুলনা করো। 5 নম্বরে কোটা পয়েন্ট দেবো আমি। স্যার বলছিলেন 3 নম্বরে যদি 4টে পয়েন্ট আমরা দিতে পারি, তাহলে 5 নম্বরের 6টা পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হবে, এবং সেই পয়েন্টগুলো যেন একটার সঙ্গে আর একটা কোইনসাইড করে না যায়, অর্থাৎ পয়েন্টগুলো যেন স্বতন্ত্র হয়, এবং মেন পয়েন্টের নিচে যেন আন্ডারলাইন করা হয়, তাহলে হাইলাইট করলে বিষয়টা আরো প্রাঞ্জল হয়। তাহলে 5 নম্বরে 6টা পয়েন্ট দেওয়া হলো, এবং তার সঙ্গে সাপোর্টিং ছবি দেওয়া যেতে পারে। ভারতের পূর্ব উপকূলের ছবি একটা পোর্শন এঁকে দিয়ে, আর তোমরা জানো, তোমরা তো করমণ্ডল উপকূল ম্যাপ পয়েন্টিং করেছো, ওই অংশটা তুলে দিয়ে পূর্ব উপকূলে চলে যাবে, আর মালাবার উপকূল এবং কোঙ্কণ উপকূল নিয়ে ওটা পশ্চিম উপকূলে চলে যাবে। ওই ছবিটা কিন্তু দিতে হবে, তবেই তোমরা 5-এ 5 পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। তো এইভাবে আঞ্চলিকের যদি 4-5টা কোশ্চেনকে একটু গুরুত্ব দেওয়া যায়, ওর মধ্যেই চলে আসে। স্যার একটু আমি স্যারকে থামালাম মাঝে। এইটা স্যার খুব সুন্দর বলছিলেন যে তোমরা এই যে উদাহরণ দিয়ে যেটা স্যার বলছিলেন যে পূর্ব উপকূল পশ্চিম উপকূল, ছবি অবশ্যই দেবে। আসলে ছবিটা আমাদের ভূগোলের ক্ষেত্রে যেন মুদ্রা রেপিড আর ওপিড, ভূগোলের সঙ্গে ছবিটা খুব সুন্দর যায়। তোমরা প্রত্যেকে চিত্রগুলো খুব সুন্দর অঙ্কনও করে থাকো। আমি এই বিষয়ে একটু বলবো যে তোমরা আগে থেকে পশ্চিম উপকূলটা বাম দিকে লেখো, মানে ওপরে তোমাদের পশ্চিম উপকূল, পূর্ব উপকূল। আমি দেখাতাম এখানে, যাই হোক সেই ব্যবস্থাটা নেই। তাহলে তোমার বাম দিকে পশ্চিম থাকলো, ডান দিকে পূর্ব উপকূল থাকলো। এবার তোমার পার্থক্য চলছে, ধারে যেমন তোমরা বিষয় লেখো, বিষয় লিখছো। এইবার তোমরা ছবি সাধারণত তোমরা তো সবার শেষে দেবে, তাহলে তোমরা কিভাবে ছবিটা আঁকবে? তোমরা উপকূল মানে ভারতের আমাদের উপদ্বীপীয় মালভূমির নিচের অংশটা তোমরা ওই পার্ট ম্যাপটুকুই আঁকো। তাহলে দেখবে যখন তোমরা ম্যাপটা আঁকবে, একটা ম্যাপ আঁকো তোমরা, ঠিক মাঝখানটাতে অর্থাৎ কুমারিকা অন্তরীপ, তার বাম দিকটা অটোমেটিক পশ্চিম উপকূলে চলে গেল, ডান দিকটা অটোমেটিক পূর্ব উপকূলে চলে গেল। মানে আমি কি বোঝাতে পারছি? তাহলে হেডিং কিন্তু ওপর থেকে চলছে, তাহলে আলাদা করে তোমাদের দুটো ম্যাপ আঁকতে হচ্ছে না। এইটুকু কৌশল তোমরা অবলম্বন করতে পারো, এবং ওখানে তোমরা উপকূলে, পশ্চিম উপকূলে উপকূলগুলো বরং দেখিয়ে দাও। ধরো গুজরাট, তারপরে যে উপকূলগুলো আছে কানাডা, কোঙ্কণ, তারপরে তোমাদের মালাবার, এদিকে উত্তর সরকার আমাদের করমণ্ডল, তারপরে উত্তর সরকার। তাহলে বিষয়টা খুব সুন্দর হলো, একটা নতুনত্ব জিনিস আসলো। যিনি খাতা মূল্যায়ন করবেন ওনারও বিষয়টা খুব মনোগ্রাহী হবে। অর্থাৎ এর আগে মাস্টারমশাইরা যেগুলো বলে গেছেন, নাম্বারটা কিন্তু বের করেও আনতে হবে, ওনাকে সন্তুষ্ট রাখতে হবে। স্যার আরও কিছু, স্যার আপনি বলুন, তারপরে আবার।
হ্যালো, আরেকটা কোশ্চেন থাকে, ভারতের অসম জনবন্টনের তারতম্যের কারণ কি? তো 5 নম্বরে থাকবে, ওখানে তো পয়েন্ট উল্লেখ করা থাকবে না, তো তোমরা 6টা পয়েন্ট দেবে। সেক্ষেত্রে প্রাকৃতিকের 3টে এবং অপ্রাকৃতিকের 3টে পয়েন্ট হাইলাইট করবে, তার সঙ্গে সাপোর্টিং ছবি দিতে হবে। ছবি কি দেওয়া যায় না, যেটা ম্যাপ পয়েন্টিং থেকে তোমরা প্র্যাকটিস করেছো, যেমন তোমরা হ্যালো 6টা পয়েন্ট করলে প্রাকৃতিক থেকে 3টে আর অপ্রাকৃতিক থেকে 3টে, তার সঙ্গে সাপোর্টিং ছবি যদি পাওয়া যায়, সেই ছবিটা এমন হবে যেটা তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস করে থাকবে। সেটা হচ্ছে ভারতের একটা আউটলাইন ম্যাপ করবে, তার সঙ্গে অতি নিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ, যেটা ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে। ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, সেটাও তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস করতে হচ্ছে। ওই দুটো জায়গা তোমরা দেখিয়ে দিতে পারো। আর যদি ওই রাজস্থান এবং গুজরাটের কিছু অংশ নিয়ে বা জম্মু কাশ্মীর, এই জায়গাটা যে অতি নিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল, সেটাও দেখিয়ে দিতে পারো। কাজেই ভারতের অসম জনঘনত্বের তারতম্যের কারণ এটা পড়বে, তোমরাও জানো, পড়ার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে প্রাকৃতিকের 3টে পয়েন্ট উদাহরণ সহ ব্যাখ্যা, আঞ্চলিকের 3টে পয়েন্ট উদাহরণ সহ ব্যাখ্যা, এবং তার সঙ্গে তোমরা ভারতের আউটলাইন ম্যাপ এঁকে যদি ওই বিশিষ্ট অঞ্চলগুলো দেখাতে পারো, তাহলে আরও বেশি উত্তরটা প্রমিনেন্ট হবে এবং সেক্ষেত্রে তোমাদের ফুল স্কোর করার একটা সম্ভাবনা থাকবে। আর একটা জিনিস বলে দিই, তোমাদের দাগ নম্বরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো ছেলেমেয়েরা দাগ নম্বর দিতে গিয়ে 4-এর দাগের 4টে কোশ্চেন করতে হবে। 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 4-এর 4। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 4 দাগ নম্বর দিয়ে তারপরে 1, 2, 3, 4 এটা যেন না হয়, এবং দাগ নম্বরগুলো যেন মার্জিনের ভেতরে নয়, বাইরে অবশ্যই থাকে, এবং দাগ নম্বর ঠিকঠাক আছে কিনা, সমস্ত কোশ্চেনের অ্যান্সার পরিপাটি করে লেখা হয়েছে কিনা, এবং মেন পয়েন্টের নিচে আলাদা কালি দিয়ে, কালি বলতে লাল এবং সবুজ বাদ দিয়ে, ব্লু আর ব্ল্যাক দিয়ে বা কালারিং পেন্সিল দিয়ে তোমরা যদি হাইলাইট করো শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো, আরও বেশি তোমাদের খাতাটা অ্যাট্রাকটিভ হবে। তোমাদের মনে রাখতে হবে আগে দর্শনধারী, তারপরে গুণবিচারী। তোমার খাতাটা কত পরিপাটি হয়েছে, তোমার প্রেজেন্টেশন কত ভালো হয়েছে, সেটা যদি তোমরা এক্সামিনারদের প্রথমেই সন্তুষ্টি করতে পারো, তাহলে বাকি তোমাদের ভেতরে যদি কোথাও কিছু ঘাটতি থাকে, তাহলে সেটা কিন্তু ওভারলুক করে ওনারা চলে যেতে পারে বা প্রিজড হয়ে ওটাকে অ্যাভয়েড করতে পারে। যাই হোক, অল দ্য বেস্ট তোমাদের, তোমরা ভালো স্কোর করো, ভালো নাম্বার পাও, মোটের ওপর রেজাল্ট ভালো হোক তোমাদের, এই আশা রাখছি। গৌতম বাবুকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। স্যার 5 নাম্বার নিয়ে আর একটু বলছি আমি স্যার একটা দিক খুব সুন্দর আলোচনা করেছেন। আমি তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একদম আলোচনা করি, প্রশ্নটা ধরেই আলোচনা করি, যেটা তোমাদের 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলরেডি তোমরা জেনে গেছো বিষয়টি। তাহলে এটা তোমরা 5টা পয়েন্ট অবশ্যই লিখছো। তোমরা যেহেতু এটা তোমাদের শিল্প থেকে কোয়েশ্চেনটি এসেছে, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এবং এটা হচ্ছে তোমাদের লৌহ ইস্পাত শিল্পের যে প্রধান কাঁচামাল অস্থায়ী, এটা অস্থানু না, ওটা তোমাদের অবিশুদ্ধ কাঁচামাল, এটা তোমরা জানো। তাহলে প্রথমে অনেক সময় কি করো তোমরা, তো আমি প্রথমেই বলেছি লাইভেও অনেক আছে যারা বাড়িতে বসে দেখছে, তোমরা সব প্রথম সারির ছেলেমেয়েরা এসেছো, আমি তোমাদের এবং তাদের উদ্দেশ্যেও বলবো যে তোমরা প্রথমে অনেকে দেখা যায় যে প্রথম পয়েন্টটাই হচ্ছে সুলভ শ্রমিক, এটা করো না। দেখো, লৌহ ইস্পাত শিল্প অস্থায়ী কাঁচামাল নির্ভরভিত্তিক শিল্প, তাহলে এটা হয় বাজার কেন্দ্রিক হবে, আধুনিক যে টেন্ডেন্সি, আর না হলে শিল্পের অবস্থান তত্ত্ব অনুসারে সেটা কাঁচামাল কেন্দ্রিক হবে। তাহলে তোমরা কাঁচামাল দিয়ে শুরু করো, এবার বাকি পয়েন্টগুলো চলতে থাকবে। অবশ্যই লোকেশনটা তোমাদের তো লং কোয়েশ্চেনে একটা সূচনা তোমরা লিখছোই, হ্যাঁ এটা দিচ্ছ। এইবার ধরো পয়েন্টগুলো যে তোমরা লিখছো, কাঁচা মাল, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, অনেক ভালো ভালো ছেলে মেয়েদের দেখেছি যে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল প্রচুর পরিমাণে পাওয়া যায় বা সুলভ, সেই জন্য এখানে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন হয়ে গেল। না,
লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলো কোন কোন খনি থেকে কোথা কোথা থেকে আসে এইটা অবশ্যই লিখবে। অর্থাৎ তোমার লৌহ যে আকরিকটা সেটা কোথা থেকে আসছে, তাহলে তুমি লেখো বাইলাডিলা, ডাল্লিরা ঝাড়া, কিরিবুরু, মেঘাতাবুরু, পানসিরিবুরু। তুমি যখন কয়লা লিখছো তাহলে লেখো রানীগঞ্জ, ঝরিয়া, আমাদের হচ্ছে তালচের, কোরবা। বোঝাতে পারছি বিষয়টা? ঠিক একই রকম তুমি যখন পরিবহন লিখছো তাহলে পরিবহনের উদাহরণগুলো দাও। তুমি সেখানে লিখছো যে স্থলপথ, স্থলপথ পরিবহন বা বন্দরের নৈকট্য, তুমি বন্দরগুলোর নাম লেখো। কলকাতা বন্দর, তার পরিপূরক বন্দর তুমি লেখো হলদিয়া, তুমি উড়িষ্যার পারাদ্বীপ লেখো, বিশাখাপত্তনম। এই বন্দরগুলোর নাম অবশ্যই দেবে। অর্থাৎ এগুলোই কিন্তু ওই পয়েন্টের উদাহরণ হয়ে গেল, এগুলো তোমরা মিস করে যাও। আর অবশ্যই সময় ধরে লিখবে। অনেক সময় দেখা যায় যে শেষের দিকে তোমরা সময় পাচ্ছ না, এরকমটা বিষয় হয়ে যায়, তোমরা সবটা জানো কিন্তু কমপ্লিট করতে পারলে না, এটা যেন না হয়। সরাসরি প্রশ্ন উত্তর পর্বে সরাসরি চলে যাব। ছাত্ররা একে একে দাঁড়িয়ে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে একটুখানি বলবে, আর আমাদের বিশেষজ্ঞ স্যারেরা আছেন উত্তর দেবেন। হ্যালো 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 বলো প্রশ্নটা, সামনেটা আমরা শুনতে পাবো। বলো বলো, উঠে সামনে যার হাত উঠেছে বলো। স্যার 5 নম্বরের কোশ্চেনে যে আঞ্চলিক ভূগোল থেকে আসে গম, পাট, ধান, অনুকূল ভৌগোলিক পরিবেশ, ওখানে কি চিত্র দিতেই হবে? চিত্র না দিলে কি আমাদের নাম্বার কাটা হবে ওখানে? বসো, ঠিক প্রশ্ন করেছো। এখন যদি চিত্রর কথা না বলা থাকে তাহলে চিত্র প্রাসঙ্গিক নয়, সেক্ষেত্রে 5 নম্বরে সাফিসিয়েন্ট পয়েন্ট দিতে হবে। ভৌগোলিক ব্যাখ্যা মানে হচ্ছে প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণ, প্রাকৃতিকের 3টে বা 4টে, যার মধ্যে ভূপ্রকৃতি থাকবে, যার মধ্যে জলবায়ু থাকবে, জমি থাকবে, অর্থাৎ আর মাটি থাকবে। জমি ভূপ্রকৃতি বা জমি থাকবে আর মাটি থাকবে। আর এদিকটা সুলভ শ্রমিক যেমন থাকে। এবার ওই কিছু শস্য আলাদা আছে, যেমন ধরুন গমের ক্ষেত্রে ওই তুহিন মুক্ত দিবসটা আছে, কিছু ব্যতিক্রম আছে। চায়ের ক্ষেত্রে ছায়া প্রদানকারী গাছ। যাই হোক, প্রাকৃতিক অপ্রাকৃতিক মিলিয়েই তোমরা লিখবে এবং সেটা টু দি পয়েন্ট অ্যান্সার করবে। এক্ষেত্রে ছবিটা দিলে সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ছবিটা দিতেও পারো নাও পারো, তার জন্য কোনোভাবেই নম্বর কাটা যাবে না। ঠিক আছে, পরের প্রশ্ন। স্যার, ম্যাপ পয়েন্টিংয়ে যখন দেয়া থাকে যে উত্তর ভারতে ধান উৎপাদক অঞ্চল এইরকম করে যখন দেয়া থাকে, তখন ঠিক কতটা অঞ্চলটা দেয়া যেতে পারে? কারণ ধানটা তো আমাদের প্রায় সমগ্র ভারতেই চাষ হয়, তাহলে ঠিক কতটা দেব? এক্ষেত্রে সাধারণত বলা থাকে যে প্রধান ধান উৎপাদক অঞ্চল। এবার তোমার প্রশ্নটা যদি প্রধান শব্দটা না থাকে তাহলে আমি কোন জায়গাটা দেখাবো? সেক্ষেত্রে তুমি প্রধান ধান উৎপাদক অঞ্চলটাই দেখাবে। তুমি ঠিকই বলেছো, সমগ্র ভারতবর্ষ জুড়েই ধান হয়। তুমি নিম্ন গাঙ্গেয় সমভূমিটা তুমি দেখাও, অর্থাৎ তোমার বিহার থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গটাকে ব্লক করে দাও, ঝাড়খণ্ডটাকে বাদ রেখে তুমি ওটাতে একটা সিম্বল দিয়ে দাও, দিয়ে এবার যেটা আমরা আগে বললাম দিয়ে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা একদম যেটা আমরা আগে বলেছি এটা তুমি করবে অবশ্যই। না, ওটা না, মানে প্রধান না থাকলেও কখনো কখনো মানে উত্তর ভারত বা পশ্চিম ভারত ভাগ করে দেয়। এবার ভারতের ঠিক কতটা পার্ট জুড়ে আমরা ওই ভাগটা করব? উত্তর ভারতে কোনটাকে ফেলবো আর দক্ষিণ ভারতে? যদি কোনো স্পেসিফিক বলা না থাকে তুমি সারা ভারত জুড়ে যেখানে প্রোডাকশন হচ্ছে দিতে পারো। আর যদি স্পেসিফিক বলে দেয় যে পশ্চিম ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল, সেক্ষেত্রে গুজরাট, মহারাষ্ট্র জুড়ে দিতে পারো। আবার ধরো ধান উৎপাদক অঞ্চল, কিছুই বলা নেই, তাহলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ওই অংশটা লোকেট করতে পারো। গম উৎপাদক অঞ্চল, কিছুই বলা নেই, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়ে দেখাতে পারো। ধরো তুমি যে প্রশ্নটা করলে, সাধারণত কৃষির ক্ষেত্রে এটা হয় না, বরং এটা হতে পারে যে ভারতের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল,
এটা হতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবে, আমি তোমার প্রশ্নের সূত্র ধরে বলছি। সেক্ষেত্রে দুটো জায়গা আছে তোমরা জানো, একটা শীতকালে দুটো, একটা আমাদের প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুতে হয় করমণ্ডল উপকূল, আর একটা শীতকালে হয় অর্থাৎ আমাদের কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা। সেক্ষেত্রে দুটোই দেখিয়ে দেবে, কোনো সমস্যা নেই, এবং লিখে দেবে। তবে করমণ্ডল উপকূলটা দেখালে অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, ওটা তোমাকে দেখাতেই হবে, ওখানে দুবার বৃষ্টিপাত হয়। আর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বললে পুরো মেঘালয় মালভূমিটা দেখাতে হবে না, শুধু মৌসিনরাম দেখালেই হবে? চেরাপুঞ্জির মৌসিনরাম দেখাতে হবে, নির্দিষ্ট জায়গা দেখাতে হবে। অঞ্চলটা যদি অঞ্চল বলে তাহলে আলাদা, যদি কোনো একটা কেন্দ্র বলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, একটা নির্দিষ্ট স্থান, সেক্ষেত্রে চেরাপুঞ্জি উল্লেখ করতে হবে। ঠিক আছে। পরের প্রশ্ন। স্যার, আমাদের ওই সঞ্চয় কার্য আর ক্ষয় কার্যের যে ভূমিরূপগুলো আছে, ওখানে 5 নম্বরের কি 5টাই পয়েন্ট করতে হয়, মানে 5টা ভূমিরূপই দিতে হয়? ওইখানে ছবি দিতে হয়, বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো টাইম পাওয়া যাবে কিনা? এটা 5 নম্বরের বলছো তো প্রাকৃতিকে? এখানে সাধারণত 3টি ভূমিরূপ বলে দেওয়া থাকে প্রশ্নে, সাধারণত বলে দেওয়া থাকে। যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে 5টা লিখতে হবে। সেখানে 1+1+ করে আমাদের নাম্বারটা গাইডলাইনে দেওয়া থাকে, এবং চিত্র। ওখানে একটা জিনিস বলে দিই, যে চিত্রসহ 3টি ভূমিরূপের বিবরণ দাও। কোনো ছাত্রছাত্রী যদি কোনো কারণে চিত্র দিতে না পারে, দুটো চিত্র দিল, একটা দিল না, অথচ অ্যান্সারটা মানে ঠিকই লিখেছে, তাহলে একটা ছবির জন্য হাফ নম্বর কাটা যাবে, সে 4.5 স্কোর করতে পারে। হ্যাঁ, ওখানে যেটা থাকে 3.5 + 1.5। বরং এখানে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, এগুলো তোমরা যে প্রশ্নগুলো করছো এগুলো খুবই সাধারণ জিনিস, তোমরা পেরে যাবে। আমি যেটা বলছি শোনো, ধরো তোমাদের পড়লো যে নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো, এটা একটা প্রশ্ন তোমাদের ধরো পড়েছে। তোমরা সেখানে লিখলে আই একটা করলে, ভি একটা করলে, তারপরে জলপ্রপাত করলে, তোমরা প্রপাত কূপ করে দিলে, বা আইভি একটা করলে জলপ্রপাত প্রপাতকূপ করে দিলে। আমার ব্যক্তিগত মত এইভাবে লিখবে না, তোমরা আইভি একটা করো, একটা পয়েন্ট হলো, তোমরা জলপ্রপাত একটা করো, একটা পয়েন্ট হলো, মন্থকূপ একটা করো। প্রপাতকূপটাকে আলাদা পয়েন্ট না করাই ভালো। কেন বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওটা জলপ্রপাতের তলদেশে একটি ভূমিরূপ হয়, ওখানে একটাতেই তোমার দুটো ছবিও দেখানো যাবে। আর ছবিতে অবশ্যই, যেটা আমরা বোধহয় মিস করে যাচ্ছিলাম স্যার, যে ছবিতে অবশ্যই লিখবে কিরকম। আমি এটাও উদাহরণ দিয়ে বলি, ধরো ক্র্যাগ অ্যান্ড টেল, তোমরা হিমবাহের যে ক্ষয়জাত ভূমিরূপ, তাহলে কোনটা ক্র্যাক কোনটা টেল তোমরা ওখানে লিখে দেবে। নিচে তো হেডিং দিচ্ছই, ওটা অবশ্যই লিখবে। ধরো তোমরা বারখান লিখছো, তাহলে তার সিং কোনটা তোমরা লিখবে, উত্তল ঢাল অবতল ঢাল অবশ্যই লিখবে। বাকি তো তোমরা সবই জানো যে ওটা একটা বক্সের মধ্যে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, কমন জিনিস এগুলো আগেও হয়েছে। ওর হয়তো জিজ্ঞাসাটা আলাদা মনে হলো আমার, সেটা হচ্ছে কিছু যদি না বলা থাকে, যদি ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলে, তাহলে 5টা ভূমিরূপ লিখবে এবং ছবি তোমার পছন্দ, তার জন্য নম্বর, ছবি না দিলে নম্বর কাটা যাবে না। 5টার মধ্যে তুমি 2টো ছবি দিলে ঠিক আছে, 3টে ছবি দিলে ঠিক আছে, কিন্তু ছবির জন্য ওইখানে কোনো নম্বর কাটার এখতিয়ার নেই। ঠিক আছে, 5টা পয়েন্টই তুমি ব্যাখ্যা করতে পারো। আর কোনো ছাত্রছাত্রী কোনো প্রশ্ন? স্যার, আমাদের উত্তরের সাপেক্ষে যে আমরা মানে চিত্র অঙ্কন করি, এক্ষেত্রে মানে উড পেন্সিলে করলে, মানে উড পেন্সিলে করার কথাটাই বলা থাকে, কিন্তু পেনে করলে সেটা একটু বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগে, তো পেনে করলে কি কোনো অসুবিধা হবে? পেনে আঁকা যাবে, কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা, ভুল হয়ে গেলে সেটা কারেকশন করতে পারবে না, সংশোধনের সুযোগ থাকছে না, সংশোধনের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে তবে পেন্সিলে ছবি আঁকার থেকে যদি পেনে আঁকলে হাইলাইট হয় বা উজ্জ্বল হয়, সেক্ষেত্রে পেন্সিলে এঁকে যদি ওর উপরে পেন্সিল রং যদি বুলিয়ে দেওয়া যায় বা মোম রং যদি দেওয়া যায়, তাহলে অনেক হাইলাইট হবে, ওটাও করা যেতে পারে। তবে আমার মনে হয় তোমরা এটা সময় অনুসারে, তবে পেন দিয়ে ছবি না আঁকাই ভালো। ঠিক আছে স্যার। আর কোনো প্রশ্ন? আপাতত কোনো প্রশ্ন নেই। আমরা দীর্ঘ আলোচনা শেষ করলাম। আমাদের ভূগোল বিষয়ে 2 অভিজ্ঞ শিক্ষককে আমরা পাশে পেয়েছি, যারা শিক্ষক এবং মাধ্যমিকের ভূগোলের পরীক্ষক, এক্সামিনার। আমার ডান দিকে ছিলেন
মাননীয় শ্রী সঞ্জীব বান্না মহাশয় এবং আমার বাঁ দিকে মাননীয় শ্রী গৌতম সামন্ত মহাশয়। কম্পন দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই দুই অভিজ্ঞ শিক্ষককে এখানে এসে ছাত্রছাত্রীদের মূল্যবান উপদেশ এবং সুপরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।